জুমার পরে ফের উত্তল সংসদ অধিবেশন। বিএনপি জামাত এনসিপি ভয়ানক মারামারি। স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠিনভাবে ধুলাই করলো হাসনাত আব্দুল। উত্তল সংসদ, জামাত বিএনপি কঠিন উত্তেজনা। দর্শক দেখতে পাচ্ছেন আজকের সংসদ অধিবেশনে মুখোমুখি বিএনপি জামাতের এমপিদের মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। শিলংয়ের মাদারবোর্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনে এতটুকু বোঝা যাচ্ছে ওসমান হাদি বলে গেছিল না জনগণ সংসদে ঢুকে ওগরে পিটাইবো, সে পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। শালার প্রতি কোনো কিছু চোখে দেখে না। জানোয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা। বাংলাদেশে কি 64 জেলা, এখন 64টা লাগবে স্বরাষ্ট্রমন্ত্রী? বান্দির বাচ্চা, শিলংয়ের প্রেতাত্মা বা ইন্ডিয়ান দালাল। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। এখন বিএনপিও ওই পুরানো আওয়ামী লীগ যা বলতো সেই পুরানো আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? আমি সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের সংসদে স্পিকারকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সুতরাং অতীতের দিক থেকে তাকিয়ে আমি তো মনে করি একটি ভালো সংসদ আমরা পেয়েছি। উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপান্ড করতে হবে। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় নরম মানুষ যদি একবার রেগে যায় রে ভাই, তাহলে তার অবস্থা কি হয়? আপনারা এই সংসদটাকে বানায় ফেলাইছেন বুঝছেন, একটা নাট্য মঞ্চের মতো। কেউ কিছু বললেই আপনারা দাবায় রাখতে চান, কোনো অভিযোগই কানে নিতে চান না। আপনারা সেরা, আপনাদেরকে বলতে হবে পৃথিবীর সেরা স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সেরা স্বরাষ্ট্রমন্ত্রী। উনি বলছিল আমি শিক্ষক, এই সংসদের আমি শিক্ষক। কে শিক্ষক? সালাউদ্দিন সাহেব। উনি নিজেকে শিক্ষক দাবি করছে, উনি শিক্ষা দিতে এই সংসদে আসছে। তার মানে বাকি সবাই ছাত্র, উনি শিক্ষক। যার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে যায় চাকরি নেন, ওইখানে লেকচার দেন, ওইখানে আপনি ছাত্রদেরকে শিখান। আমরা আপনার ছাত্র হওয়ার জন্য এই সংসদে আসি। দর্শক এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক শ্রোতা, ভিডিওর শুরুতেই আশা করি আপনারা ভিডিওর ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস দেখেছেন, আর হ্যাঁ, সেগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আসলে আজকের এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই দর্শক আপনাদেরকে বলতে চাই আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি আপনারা দেখবেন। হ্যাঁ, অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। কথা বাড়াবো না ভাই, কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনায় চলে যাব বা মূল নিউজে চলে যাব। তার আগে বলবো আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। খাইছে ধরা, একেবারে এমন ধরা খেয়েছে, ধরা খেয়ে আর তার কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না। কে ধরা খেয়েছে, কোথায় ধরা খেয়েছে, কিভাবে ধরা খেলেন, এই বিষয়টি আমি আপনাদের ভিডিও সহ দেখাবো। তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। আপনারা কি কখনো জামাতের আমিরকে রেগে যেতে দেখেছেন? নরম মানুষ যদি একবার রেগে যায় রে ভাই, তাহলে তার অবস্থা কি হয়? সেই অবস্থার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাই, তারপরে এই বিষয়ে একটু বিস্তারিত আলাপ করব। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। ইয়েস, আই উড্র, ঠিক আছে। বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় চিন্তাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয় বিরোধী দলীয় এমপির উপর হামলা হচ্ছে, প্রতিকার কি? সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। এই যে জামাত আমির, তিনি এইভাবে অন ফায়ার হয়ে গেলেন। সরকার দলীয় এমপি মন্ত্রীরাও তারা জামাত আমিরের একটা বিষয় কিন্তু প্রশংসা করতে বাধ্য হয়েছে, যে তিনি অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ এবং তার মতো নরম ভদ্র মানুষ আর হয় না। হ্যাঁ, এটা ঠিকই, নরম ভদ্র মানুষ ছাড় দিতে দিতে যখন তার পিঠ বেড়ায় ঠেকে যায়, তখন যদি সে একবার রেগে যায়, তখন কিন্তু তাকে থামানো এত সহজ নয়। ঠিক এরকমই একটা ব্যাপার ঘটেছে আজকে। আপনারা তো দেখলেন জামাত আমির কিভাবে রেগেছে, ঘটনার সূত্রপাতটা কিভাবে হলো। জাতীয় সংসদের যে বর্তমান অধিবেশন শুরু হয়েছে, এই অধিবেশনে আমাদের ব্ল্যাক ডায়মন্ড, কে সে ব্ল্যাক ডায়মন্ড? আমি তার নামটি বলবো না, আপনারা যদি চেনেন তাহলে মন্তব্যের ঘরে তার নামটি আপনারা মেনশন করবেন। সেই ব্ল্যাক ডায়মন্ড তিনি একটি তথ্য প্রকাশ করেছেন। তথ্যটা কি? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেবার পরে পুলিশের কাছে যে অভিযোগগুলো জমা হয়েছে, যে পরিমাণ মামলা হয়েছে, যে পরিমাণ অপরাধ সংগঠিত হয়েছে, সেই মামলা এবং অপরাধের তুলনায় আসামিদের গ্রেপ্তার করা হয় নাই, ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে
তিনি সঠিকভাবে এর পরিসংখ্যান দিতে পারেন নাই। সেই ব্ল্যাক ডায়মন্ড, আমাদের ব্ল্যাক ডায়মন্ড, তিনি চমৎকার করে একটি পরিসংখ্যান, মূলত এটা পুলিশ প্রকাশ করেছে, ওইখান থেকে তিনি নিয়ে প্রকাশ করেছেন এবং সংসদে সেই পরিসংখ্যানটি যখন উপস্থাপন করেছেন এবং বলেছেন সালাউদ্দিন আহমেদ ওই পুলিশদের নেতা হবার কারণে এটি তার না জানার কথা নয়। কিন্তু তিনি এমন একটা ভাব ধরেছেন যেন তিনি কিচ্ছু জানেন না। আমরা তার এই বিষয়গুলো খুব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। তিনি যেখানেই কথা বলতে যান, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে, কখনো তুচ্ছতাচ্ছিল্য, কখনো ধমক দেন, কখনো অন্যভাবে এড়িয়ে যান। যেমন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার কথাই বলি। ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনাটা ঘটলো, শিল্পীদের বাদ্যযন্ত্রগুলো ভেঙে ফেলা হলো, যারা ভেঙেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছে, তার কাছে প্রশ্ন করেছে যে এই কাজটা করা হলো কেন। উনি তার জবাবটা যেভাবে দিলেন, এটা তো আসলে একজন দায়িত্বশীল পর্যায়ে থেকে, বিশেষ করে ওই ডিপার্টমেন্টের একজন সর্বা হয়ে এই ধরনের বক্তব্য তার কাছ থেকে মোটেই কাম্য নয়। তারপরেও তিনি দিয়েছেন। এরপরে ব্ল্যাক ডায়মন্ডের ওই পরিসংখ্যানের জবাবে তিনি উঠে দাঁড়িয়েই প্রথমেই তিনি বলেছেন তুচ্ছ তাচ্ছিল্য করে। সংসদে তিনি ইতিপূর্বে আরো অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। তিনি উঠেই বললেন, এটা জাতীয় সংসদ, এটা শাহবাগের মোড় নয়। শাহবাগের মোড়ে বক্তব্য দেয়া এক জিনিস, আর জাতীয় সংসদে বক্তব্য দেয়া আর এক জিনিস। এবং তিনি সেখানে আরো অনেক কথা বলেছেন। তিনি এটাও বলেছেন যে আমি এই সংসদে দাঁড়িয়েছি, আমি এখানে একজন শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি, আমি সবাইকে শিক্ষা দিতে চাই, প্রয়োজনে সবাই আমার কাছে শিখুক। তার মানে তার সম্পর্কে যে বিষয়টা প্রচলিত হয়েছে যে তিনি সর্বজান্তা মন্ত্রী, সর্ববিভাগের মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার নিজের মন্ত্রণালয়ের খবর তিনি রাখেন না। সেখানে আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে, বিন্দুমাত্র আইন শৃঙ্খলার উন্নতি হয় নাই, বরং ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। বিভিন্ন জায়গায় এমপিদের উপরে হামলা হচ্ছে, বিরোধী দলীয় নেতাদের উপরে হামলা হচ্ছে, এনসিপির নেতাদের উপরে একের পর এক হামলা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে একের পর এক হামলা হচ্ছে। কিন্তু এই হামলা যারা করছে তারা গ্রেপ্তার হচ্ছে না, উল্টো যারা হামলার শিকার হচ্ছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। তিনি যে তুচ্ছতাচ্ছিল্য করেন, এটার আরেকটা প্রমাণ দেই। এই দিনেই রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন, সেই রুমিন ফারহানা পর্যন্ত বলেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার আইন শৃঙ্খলা সম্পর্কিত যে কোনো প্রশ্ন করলে তিনি হয় তুচ্ছতাচ্ছিল্য করেন, না হয় এড়িয়ে যান। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশের 64টি জেলায় 64 জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে আরো ভালো হতো। শুনুন রুমিন ফারহানার কথা। 64টা জেলায় 64 জন আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে মুশকিল হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি হয় ব্যঙ্গ করেন, আর না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। তাহলে জামাত আমির সংসদে দাঁড়িয়ে যে ওয়াশটা করলেন, বাংলা ওয়াশ যেটাকে বলে, ওই যে কসকো সাবান দিয়ে, কসকো সাবান ছিলেন তো, মনে আছে? আগে কিন্তু কসকো সাবান আর হাবিব সাবান, এই দুইটা সাবান ছাড়া লাশের গোসল সম্পূর্ণ হতো না। মৃত মানুষ মানেই হাবিব সাবান অথবা কসকো সাবান, এই দুইটা সাবানের সমন্বয়ে চমৎকার করে তাকে ধুয়ে দিয়েছেন। এবং তিনি যে অন ফায়ার হয়ে গেছেন, তিনি বলেছেন আমরা কি এখানে তার ছাত্র? আমরা এখানে কেউ তার ছাত্র নই, তার কাছে শেখার কোনো ইচ্ছা আমাদের নাই। তার যদি শিক্ষক হবার এতই শখ থাকে, তাহলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুক, ইউনিভার্সিটি খুলে সেখানে লেকচার দিক, তার কাছে যে পারে শেষে যে শিক্ষা নিক, শেষে পড়ুক। এরপরে তো আপনারা দেখেছেন চরম হট্টগোল। তিনি যখন কথা বলতে গেছেন, তিনি অবশ্য পরে বলছে ঠিক আছে আমি আমার কথা উইথড্র করলাম। কিন্তু আসলে আপনার অপোজিটে যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি যদি ভাবি যে আমি সর্বজান্তা আর আমার সামনে যারা আপনারা আমার ভাই বোনেরা বসে আছে শুনছে আমাকে, তারা কিচ্ছু জানে না, তাহলে এর চেয়ে বোকামি আর কিছু হতে পারে? আমার থেকে অনেক অনেক গুণ বেশি আমার ভাই বোনেরা বেশি জানে, আমাকে তারা ভুল ধরিয়ে দেয়, আমি তাদের কাছ থেকে শিখি, আপনাদের কাছ থেকে আমি শিখি অনেক কিছু। আমি আপনাদের কমেন্টসগুলো পড়ি, মন্তব্যগুলো পড়ি, অনেক সময়ের কারণে জবাব দিতে পারি না, কিন্তু আমি কিন্তু সব পড়ার চেষ্টা করি। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী এইটা ভাবেন না। তিনি যখন কোটি কোটি মানুষের, তিনি একটা কথা বলা মানে তো কোটি কোটি মানুষের কাছে ওই বক্তব্য চলে যাওয়া, এই বাণী পৌঁছে যাওয়া, কিন্তু তিনি প্রত্যেককেই এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন এবং হেয় জ্ঞান করেন, মনে করেন তিনি শিক্ষক, বাকি সবাই ছাত্র। সংসদে দাঁড়িয়ে জামাত আমির দীর্ঘদিন হজম করতে করতে, ইতিপূর্বে যেহেতু অনেকবার করেছেন, আজ তিনি অন ফায়ার হয়ে গেছেন। তিনি আর এটি নিতে পারেন নাই, চরমভাবে ক্ষিপ্ত হয়েছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জামাত আমিরের মুখের দিকে চেয়েছিলেন যে তিনি কি বলেন, এই মানুষ এইভাবে বলতে পারে, এই মানুষ এরকম ওয়াশ করতে পারে কসকো সাবান আর হাবিব সাবান দিয়ে? ওয়াশ করে দিলেন। যাই হোক, এই সংসদ অধিবেশনের আজকের দিনটা মোটামুটি চরম হট্টগোলের ভিতরে কেটেছে। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন যে আপনারা যদি দুই দল এইভাবে করতে থাকেন এবং কেউ কারো কথা সহ্য করতে না পারেন এবং একজনের কথা বলার সময় অন্যজন যদি এইভাবে হট্টগোল করতে থাকেন, তাহলে কিন্তু এই সংসদ হুমকির মুখে পড়বে। আপনাদের কাছ থেকে এটি আমি আশা করি না, আপনারা আমাকে সহযোগিতা করুন। অবশ্যই সংসদের মেজাজটা এটি ধরে রাখা দরকার। এই হট্টগোলের ভিতরেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন। তার এই কথা শোনার পরে বাংলাদেশের 16 কোটি মানুষের, আমি 2 কোটি কিন্তু বাদ দিই সবসময় আওয়ামী লীগের জন্য, কারণ আওয়ামী লীগ ওরা ভারতের মানুষ, তো এই 16 কোটি মানুষের কলিজা বরফের মতো শীতল হয়ে গেছে। এই না হয় বাংলাদেশ, তিনি বাংলাদেশের নাগরিকের মতো, বাংলাদেশিদের মতো কথা বলেছেন। কি বলেছেন শুনুন তার কথাটা। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নত জানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। 15 বছর ধরে যে দুঃশাসন চলেছে তাতে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের হাতে ছিল না। প্রিয় ভাই বোনেরা, এই পুরো বিষয়টা শোনার পরে
আপনাদের কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সকালে ঘুম থেকে ওইটা সংসদ দেখতেছিলাম, কারণ সংসদ এখন এমন একটা পর্যায়ে এসে গেছে ভাই, যে মানুষ আর ওই নাটক, সিনেমা, থিয়েটার এগুলোর চেয়ে বেশি ইন্টারেস্টেড হয়ে গেছে সংসদ দেখালে। এবং সংসদ তো জমে গেছে ভাই, তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। আজকে যেটা হইলো, এটা যে কোনো একটা মানে ব্রিটিশ বলেন, আমেরিকান বলেন, আর কোরিয়ান বলেন, যে কোনো দেশের একটা ফিচার ফিল্মের হার বানাই দিছে। কী হয়েছে আপনারা দেখছেন, হ্যাঁ, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা নতুন করে বলা মানে আপনাদেরকে বিরক্ত করা, কিন্তু আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা আমি যখন সংসদ দেখতেছিলাম, তো আমার পাশের ফ্ল্যাটে একজন সুইডিশ ভদ্রলোক থাকে, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বয়স আমার একটু ছোটো হবে, আমার সাথে বেশ ভালো খাতির তার। উনি আমাকে পছন্দ করেন, আমি ওনাকে পছন্দ করি, আমাদের বিভিন্ন বিপদে আপদে পাশাপাশি আসি। সে বেসিক্যালি সুইডেনে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার ফাদার ছিল অস্ট্রিয়ার থেকে, তারপর তারা এখানে এসে সেটেল হয়েছে তার ফাদার থেকে। ভদ্রলোক বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখেন, পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখেন, এবং আমার সাথে মিশতে মিশতে বাংলাদেশ সম্পর্কে মোটামুটি একটু জ্ঞান রাখেন। মাঝে মাঝে বাংলাদেশের কন্টেন্ট ফন্টেন্টও দেখেন, যেগুলো ইংরেজিতে হয়। তো ওই সময় উনি ঢুকে পড়লো, হ্যাঁ, ঢুকে আমি তখন বললাম টেলিভিশন বন্ধ করে দেবো। বললো না না, চলুক, দেখি কী হচ্ছে, সংসদ হচ্ছে, দেখি অ্যাসেম্বলি হচ্ছে। আচ্ছা, তো বললো খালি তুমি এটাকে ইংরেজি ভার্সনে করে দাও। আমাদের এখানে আপনার টেলিভিশনে আমি ইচ্ছা করলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি, আপনারা জানেন। আমি ইংরেজিতে দিলাম, উনি সংসদ দেখছে, আমিও দেখছি। অনেকক্ষণ দেখলাম, প্রায় ঘন্টা খানিকের মতো দেখলাম। দেখার পর আমি কফি টফি খাওয়ালাম, তো উনি বললো যে বন্ধ করো, একই জিনিস বন্ধ করলাম। বললো, আমাকে বললো, দেখো তুমি তো আমাকে একটা মিথ্যা ইনফরমেশন দিয়েছো এতদিন। আমি যেমন তুমি যেভাবে বাংলাদেশ সম্পর্কে বলেছো, বাংলাদেশের সম্পর্কে বা ছোটো ছোটো ব্লগ আমাকে যা দেখিয়েছো, বা আমি যা দেখেছি, রিলস দেখেছি, মিমস দেখেছি, বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ। হ্যাঁ, তো এখন এই যে ওনাকে প্রশ্ন করা হলো এতগুলো, এই হয়েছে ওই হয়েছে, উনি তো স্টেট অস্বীকার করলেন। উনি তো বলছে না, দেশের অবস্থা ভালো, এবং ওনার কথা শুনলে মনে তো হয় দেশ সুন্দরভাবে চলছে। তুমি আমাকে কেন একটা মিথ্যে ধারণা দিয়েছো? আমি হাসলাম, আমি বললাম, তুমি ওর কথা বিশ্বাস করলা? বলে, ভাই সে একজন মন্ত্রী, তার কথা বিশ্বাস করবো না কেন? তার কথা বিশ্বাস করবো? বললাম, উনি মিথ্যা কথা বলছেন। উনি উঠে দাঁড়িয়ে গেলেন, মিথ্যা কথা বলছেন? মিথ্যা কথা কেন? এখানে মিথ্যা বলার কি আছে? আমি বললাম, উনি মিথ্যা কথা বলছেন, উনি সব জানেন। উনি জানেন আমি হামজাকে যে কারা পিটিয়েছে, কাদের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি জানেন বাংলাদেশে কতগুলো হয়েছে, বাংলাদেশে কতগুলো জমি দখল হয়েছে, কতগুলো দোকান দখল হয়েছে, কতগুলো টেম্পল দখল হয়েছে, সব উনি জানেন। তারপরে উনি মিথ্যা বলছেন। বলে, একজন মন্ত্রী মিথ্যে বলে? তোমাদের দেশের মানুষ কি সবাই মিথ্যা কথা বলে? আমি বললাম, সবাই বলে না, বলে অনেকে। কেন ভাই? তুমি তো জানো আমরা কোনোদিন মিথ্যা কথা বলি না। হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রাখা ভালো যে এই যে সুইডিশ জাতিটা আছে না, তারা কিন্তু মিথ্যে কথা বলে না। আমি এই দায়িত্ব নিয়ে বলছি, তারা মিথ্যে কথা বলে না। তারা মিথ্যে কথা কাকে বলে বোঝে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরেন, একটা সুইডিশের পকেটে হয়তো বা 10-12 হাজার ক্রাউন আছে, তার কাছে যদি আপনি 500 ক্রাউন ধার চান, সে বলবে যে আমি দিতে পারবো না। তখন যদি আপনাকে প্রশ্ন করেন কেন তোমার কাছে নেই, তখন সে বলবে আছে, আমি দেবো না। আর আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে আপনার পকেটে টাকা আছে, আপনার বন্ধু আপনার কাছে টাকা চাইলো যে আমাকে 500 টাকা ধার দাও, আপনি বলবেন টাকা নাই, মিথ্যা কথা বললেন, অকারণে মিথ্যা কথা। আপনি কিন্তু বলতে পারতেন যে আমার কাছে আছে, আমি এটা দিতে পারবো না, কিন্তু আমরা সেটা বলি না। আমরা বলে দিই নাই, টাকা নাই, মিথ্যা কথা বলি। আমরা মিথ্যা কথাটা একটু বেশি বলি, কিন্তু এরা বলে না। এই জন্য তাকে আমি বিশ্বাসই করাতে পারলাম না যে আমাদের এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে বলছেন বা অসত্য বলছেন। এনিওয়ে, চ্যাপ্টারটা এখানেই শেষ। বেশ খারাপ লাগলো বা বেশ ব্যথিত হলাম আজকের সংসদ দেখে। যেভাবে সালাউদ্দিন স্যার যেভাবে মানে আক্রমণ করলো বিরোধী দলকে, সেটা আসলে শোভনীয় নয়। কারণ কি, দেখুন, যখন হাসনাত আবদুল্লাহ কোশ্চেন তুলছিল এই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে, একটা বয়ান দিচ্ছিল, কতগুলো খুন হয়েছে, কতগুলো ছিনতাই হয়েছে, কতগুলো রেপ হয়েছে, কতগুলো নারী ধর্ষণ হয়েছে, কতজন নারী আত্মহত্যা করেছে, তখন ওনাকে বলা হলো এটা পল্টন নয় বা এটা শাহবাগ নয়। এবং সেম কথা উনি শফিকুল ইসলাম মাসুদ সাহেবকেও বলেছেন, এটা পল্টন নয়, এটা শাহবাগ নয়। এই পল্টন আর শাহবাগ নিয়ে বাঙালির যে আবেগ আছে, সেই আবেগটা সালাউদ্দিন স্যার বুঝতে পারেন না। কারণ উনি তো পল্টন দেখেননি, উনি তো শাহবাগ দেখেননি। উনি এই আন্দোলনের সময় ছিলেন শিলংয়ে, এবং আমরা জানি উনি কীভাবে ছিলেন, কেমন করেছিলেন, কত লাক্সারিয়াস লাইফ লিড করেছেন। তার নমুনা একটু দেখুন, কেমন লাক্সারিয়াস বিল্ডিং এসে থাকতেন, কেমন তার ড্রয়িং রুম, কেমন তার বেডরুম, কেমন তার ডাইনিং স্পেস, কেমন করে সে আড্ডা দিয়ে সময় কাটাতেন, কি লাক্সারিয়াস লাইফ উনি লিড করতেন। তারপর এই ছেলেগুলো এবং বাংলাদেশের 18 কোটি মানুষ যখন এই দেশ থেকে স্বৈর শাসককে সরালো, উনি সসম্মানে দেশে আসলেন, এবং দেখলাম অ্যাসালামের গাড়ি নিয়ে ঘুরলেন, বাড়িতে ফিরলেন, রিসেপশন পেলেন, এবং একসময় বললেন এটা যে অ্যাসালামের গাড়ি উনি জানেনই না। সুতরাং উনি বলতেই পারেন যে এটা শাহবাগ নয়, এটা পল্টন নয়। পল্টন শাহবাগের আবেগ সালাউদ্দিন স্যার বুঝতে পারবে না। আর যতটুকুনি বুঝতে পারতো তার চেয়ে কম বেশি বুঝেছে আজকে। এই জন্য যে আপনারা হয়তো খেয়াল করেছেন, উনি যখন এসে ঢুকেছেন, ওনার সিট ছিল মাননীয় প্রধানমন্ত্রীর ডান পাশে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার পরবর্তীতে সালাউদ্দিন সাহেব। এখন ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মহামান্য রাষ্ট্রপতি হয়ে গেছেন, তার সিটটা খালি হয়ে গেছে, সেইখানটায় সালাউদ্দিন সাহেব জায়গা পেয়েছে, মানে প্রধানমন্ত্রীর পাশের সিটে। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে তার একটা সম্পর্ক আছে, আপনারা জানেন উনি প্রধানমন্ত্রীর পারিবারিক জামাই, তাদের এক আত্মীয়কে বিয়ে দেওয়া হয়েছে সালাউদ্দিন স্যারের সাথে। এবং একটা সময় উনি তৎকালীন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বাড়িতে লজিক মাস্টার থেকে এই প্রধানমন্ত্রীকে কুকু সাহেবকে পড়াশোনা করিয়েছেন, মানে তাদের শিক্ষক ছিল। সেই শিক্ষকতাটা উনি এখনও আবার এই সংসদে এসে দেখাতে চাচ্ছেন। উনি আজকে একসময় বলে দিয়েছেন উনি শিক্ষকতা করতে চান। আর তার উত্তরে যখন জামাতের আমির বললো, আপনার যদি এত শিক্ষকতা করতে ইচ্ছেই হয়, তাহলে আপনি একটা ইউনিভার্সিটি খুলে নিন।
শুনেছেন আপনারা। এখানে কিন্তু জামাতের আমিরের এই কথাটা বলা উচিত ছিল যে আপনি তো শিক্ষকতা করে আজকে এই জায়গায় এসেছেন, আপনি রাজনীতিটা কবে করেছেন? আপনি শিক্ষকতা করবেন না তো করবেন কি? আপনি ছিলেন একজন মহামান্য রাষ্ট্রপতির বাড়ির শিক্ষক, গৃহশিক্ষক, সেখান থেকে আপনি রাজনীতি শিখে আজকে এই জায়গায় এসেছেন। কতটুকু রাজনীতি করেছেন, কতদিন রাস্তায় নেমেছেন, কতগুলো আন্দোলন করেছেন আমরা সবাই দেখেছি। এই যে এত বড় আন্দোলনটা, এর পিছনে আপনার কি দান আছে বাংলাদেশের মানুষ জানে। থাক, এসব কথা বাদ দিয়ে কিন্তু সবচেয়ে বড় কথা হলো উনি যেভাবে অস্বীকার করছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খুবই ভালো, কোনোরকম কোনো গ্যাঞ্জাম নাই, কোনোরকম খুলখারাপি নাই, কোনোরকম মানে সন্ত্রাসী নাই, কিচ্ছু নেই, খুব ভালোভাবে বাংলাদেশ চলছে। আসলেও কি তাই? আপনি যে দেখছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো বাংলাদেশকে আসলে এইভাবে চলছে? না, এটা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি জানেন না যে কুষ্টিয়াতে আমির হামজা সাহেবকে যখন অ্যাটাক করা হয়েছে, যুবদলের ছেলেরা সেখানে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে এবং মামলা হয়েছে, সেই মামলায় যারা আমির হামজাকে অ্যাটাক করেছে তাদেরকে অ্যারেস্ট না করে আমির হামজার দলের লোককে অ্যারেস্ট করা হয়েছে? জানেন না? উনি জানেন, তবু উনি বারবার বলছিলেন আমাকে পার্টিকুলারলি বলতে হবে যে কোনটা হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নখদর্পণে সব কিছু আছে, জানার পরে উনি এই অভিনয়টা এখানে করছেন। উনি আসলে খুব বড় একজন অভিনেতা, মুখের এক্সপ্রেশন, ওনার কথাবার্তা দেখলে মনে হয় উনি বেশ অহংকারী হয়ে গেছেন। উনি আগে অহংকারী ছিলেন, ইদানিং তার অহংকারটা একটু বেশি বেড়ে গেছে। এটার মূল কারণ হয়তো বা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসছেন, বা উনি প্রধানমন্ত্রী স্নেহধন্য, বা উনি প্রধানমন্ত্রীর পরিবারের মানুষ। নইলে দেখুন, এত সিনিয়র মন্ত্রীরা থাকতে, এত সিনিয়র সাংসদ থাকতে, যারা 17টা বছর বিএনপির জন্য আলে ডালে ঘুরেছে, খেতে খামারে ঘুরিয়েছে, জেলখানায় পড়ে রয়েছে, পরিবারের সাথে থাকতে পারিনি, 17 বছর তারা যা কষ্ট করেছে, তার তিল পরিমাণ কষ্ট সালাউদ্দিন স্যার করেননি। অথচ তাদের কোনো মর্যাদা কিন্তু আজকে নেই। উনি সংসদের, অনেকেই বলেন উনি উপনেতা, আমি বলবো না, উনি মহান নেতা সংসদের। কারণ আপনারা এটাও বার করে দেখেছেন যে উনি যে কোনো ব্যাপারে কথাবার্তা বুঝেন, কথাবার্তা বলেন, এবং সংসদে বিরোধী দলকে আক্রমণ করবার জন্যই মনে হয় ওনাকে এখানে রাখা হয়েছে। কিন্তু এই আক্রমণের রেজাল্ট খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। আজকে যেভাবে মাননীয় বিরোধী দলীয় নেতা কথা বললেন, তাতে মনে হচ্ছে যে আমরা বোধহয় এই সংসদটাকে বেশি দিন টিকিয়ে রাখতে পারবো না। তারা হয়তো সংসদে আসা বন্ধ করে দিবে, রাস্তায় নামতে হবে। কারণ যে কোনোভাবেই হোক বিএনপি বা বিএনপি সরকার বা বর্তমান সরকার কোনোভাবেই সেই জুলাই সনদ মেনে নিচ্ছে না, তাছাড়া গণভোটকে স্বীকৃতি দিচ্ছে না। আর কথায় কথায় যদি বলা হয় যে তোমরা এই সমস্ত কথা সংসদে সেখানে বলো, এটা কি পল্টন বা এটা কি শাহবাগ পেয়েছে কিনা, এই কথাটা কিন্তু কোনো মানুষই কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারবে না। যারা সংসদে বসে আছে, যাদের পল্টনে যাওয়ার পেছনে, যাদের শাহবাগে যাওয়ার পেছনের কারণে আজকে সালাউদ্দিন স্যার এখানে এসে বসছেন, বলে স্যার আপনি এখনও শিলংয়েই থাকতেন আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনও লন্ডনেই থাকতেন। এই যারা পল্টন শাহবাগ করেছে, তারা পল্টন শাহবাগ করেছিল বলেই আজকে আপনি এখানে এসে দাঁড়িয়েছেন এবং এখানে সংসদের নেতা হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। ওরা না থাকলে, পল্টন না থাকলে, শাহবাগ না থাকলে কিছুই হতো না। একবার ভাববেন, এত অহংকার ভালো নয় স্যার। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি কথাবার্তা ভালো বলেন, দেখতে শুনতে হ্যান্ডসাম, আপনার মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনবো, কিন্তু আক্রমণাত্মক কথাবার্তা যেভাবে আপনি বলছেন, এটা কি সংসদীয় ভাষা? আপনি বলুন, আপনাকে আর কি করে বোঝানো হবে? যখন হাসনাতুল্লাহ লিস্ট দিয়ে বললো যে অমুক জায়গায় এতগুলো, অমুক জায়গায় এতগুলো, অমুক জায়গায় এতগুলো ঘটনা ঘটেছে, আপনি বলছেন পার্টিকুলারলি বলতে হবে। আপনি কি স্যার জানেন না? আপনি তো সব জানেন। আপনি একজন মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আপনার বিরাট বড় বাহিনী আছে, সিআইডি, এসবি, পুলিশ, র্যাব, সবই তো আপনার, সব খবরই আপনি রাখেন। তারপর আপনি অভিনেতা করছেন। আপনি শুধু একজন পাকা পার্লামেন্টারিয়ানের নন, আপনি একজন পাকা অভিনেতা। আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো, একটু নমনীয় হন। মানে এইভাবে যদি সংসদটাকে আপনি একা আঁকড়ে রাখেন, তাহলে এই বদনাম, এই বিএনপি যদি তারপরে কোনো কিছু হয়, কোনো রকম মানে আন্দোলনে গিয়ে বিএনপির সাথে একটা বিরাট ঝামেলার সৃষ্টি হয়, এর জন্য কিন্তু দায়ী থাকবেন আপনি। তখন দেখবেন আপনার দলের মানুষজনই আপনার পাশ থেকে সরে গেছে। এখন হয়তো সবাই আপনাকে সবিহ করে, কিন্তু মনে মনে আপনি দয়া করে আপনার এই যে 250-র মতো সাংসদ আছেন, সংসদ সদস্য আছেন, তাদেরকে তৃতীয় পক্ষ দিয়ে জিজ্ঞাসা করুন কতজন আপনাকে পছন্দ করে। বিএনপিতে যদি এখন সবচেয়ে অপ্রিয় নেতা বলা হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে। এর মূল কারণ সংসদে আপনার এই অধ্যত্বপূর্ণ আচরণ। আরেকটা কথা না বললেই নয়, আমরা অনেকেই বলি, অনেকেই বলা বলি করি যে এই রাশেদ, নুরু, তারেক বা ডক্টর জাহিদুর রহমান, এরা আসলে বিএনপিকে ডুবাবে। আসলে এরা কেউ বিএনপিকে ডুবাবে না, এদের কথায় বিএনপি ডুববে না। কিন্তু সালাউদ্দিন স্যার যদি এরকম একতন্ত্র ভাব দেখায় সংসদে, তাহলে বিএনপিকে ডুবার পিছনে উনিই দায়ী থাকবেন। ওই সমস্ত ওই নুরু, তারপর আপনার রাশেদ বা তারেক বা যারা আছেন, যারা ঘেউ ঘেউ করছেন বাইরে, তারা কতটুকু ক্ষতি করতে পারবেন বিএনপির আমি জানি না। তবে সালাউদ্দিন স্যার যদি সঠিক পথে না চলেন, তাহলে বিএনপির ক্ষতি অবশ্যম্ভাবী। আজকে আরেকটা জিনিস খারাপ লাগলো, সেটা হলো মাননীয় স্পিকারকে আমরা 100% নিউট্রাল ভাবি। আমরা জানি উনি সুন্দর করে সংসদটা পরিচালনা করছেন, কিন্তু আজকে শেষের দিকে একটা কথা বলে উনি হয়তো ওনার ভারিকটিটা হারিয়ে ফেলেছেন। উনি শেষাবধি বলেছিলেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, রীতিমতো থ্রেট করেছেন বিরোধী দলকে যে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের ডান পাশে যারা আছে তারা সংখ্যায় আপনাদের চাইতে 3 গুণ, তারা চিৎকার করলে কি হবে। এই থ্রেডিংটা ওনার মুখে মানায় না। আমি মাননীয় স্পিকারকে বলবো, আপনি অনেক ধৈর্য ধারণ করেন, আপনি অনেক ধৈর্য ধারণ করে এটা চালাচ্ছেন, কিন্তু এমন কথা যদি আপনি বলেন কোনো একটা দলকে ছোট করে যে তোমাদের চেয়ে তাদের সংখ্যায় বেশি, এখানে কিন্তু কেউ মারামারি করতে আসেনি, এখানে কেউ ঝগড়াঝাটি করতে আসেনি। কোন দল বেশি কোন দল কম সেটা জনগণ জানে, জনগণ যাদের সাথে আছে সেই দলই বড় দল। এটা সবার মাথায় রাখতে হবে। আমরা চাই না সংসদে এই সমস্ত আলোচনা নিয়ে বাকবিতণ্ডা করে, ওয়াকআউট করে, প্রতিদিন ঝগড়া করে সংসদকে জমিয়ে রাখছেন, সিনেমার চেয়েও বেশি জমিয়ে রেখেছেন। কিন্তু আসল কাজ কী করছেন আপনারা
সংসদে বসেছেন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন, গণভোটকে স্বীকৃতি দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।